আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে ক্ষমতায়, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলগুলো আদৌ কি জানে তারা আসলে নির্বাচনে যদি আসে তাহলে তাদের দলের প্রতিনিধিত্ব কারা করবেন কিংবা নেতৃত্ব কে দিবেন, সেই জায়গাটি থেকে জনগণই বা আসলে তাদের কোন নেতাকে বেছে নেবেন পরবর্তী প্রধানমন্ত্রী হবার জন্য, সবকিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজ আমরা। দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, শেখ হাসিনার পর কে আসবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু, রাজনীতি বিশ্লেষক ও গণতন্ত্র মঞ্চের নেতা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী বিরোধী দলের কাছে এই প্রশ্ন রেখেছেন, আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কে আসলে আসবে বিএনপির যদি আসলে কোনো দিনও নির্বাচনে আসে? এই সরকার অধীনে যদিও তারা কোনোভাবে নির্বাচনে আসবে না, উপজেলা নির্বাচনেও তারা প্রত্যাখ্যান করেছে, আপনারা কি আপনাদের নেতৃত্ব নিয়ে প্রস্তুত আছেন কিনা, কিংবা আপনারা নিশ্চিতভাবে জানেন কিনা যদি আপনারা নির্বাচনে আসেন আপনাদের দলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুই পাশে দুইজন বিচক্ষণ আলোচক আছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের সামনে বসে, দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই যে তিনি এই বোধে আসছেন যে তাকে বোধহয় সরে দাঁড়াতে হবে। অর্থাৎ তিনি আজকে যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতার সারমর্ম হচ্ছে তিনি না থাকলে কে আসবেন। এই যে একটা বোধ, তিনি থাকছেন না, না থাকলে কি হবে, তার একটা দেশ সম্বন্ধে উতলা থাকতেই পারে, এটা খুব পরিষ্কার। তিনি না থাকলে পরে এখানে কেয়ারটেকার সরকার আসবে। কারণ আওয়ামী লীগের বাইরে বিএনপি বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলনটা করছে সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, পরিচ্ছন্ন, মানে মানুষ যাতে ভোট দিতে পারে এরকম একটি সরকারের অধীনে, অর্থাৎ দলীয় বিবেচনায় কোনো সরকারের অধীনে নির্বাচন বিরোধী দলগুলো চাচ্ছে না। প্রধানমন্ত্রী এক সময় যখন বিরোধী দলে ছিলেন 96-এর আগে, তিনি এই একই দাবি নিয়ে আন্দোলন করেছেন। অর্থাৎ এই দাবিটা আমাদের দেশের জন্য নতুন কিছু না। সেই জন্যই তিনি বুঝতে পেরেছেন, আমার ধারণা, যে সহসাই তার পদত্যাগের প্রশ্ন সামনে আসতে পারে। সেই জন্য তার তো এই তোলা থাকতেই পারে। কিন্তু আপনারা যারা আসলে বিরোধী দলে আছেন, যারা প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করছেন কিংবা সরকার হটাও এক ধরনের আন্দোলন করছেন, সেই আন্দোলন নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে সেই আন্দোলনে আদৌ আপনারা কখনো সফল হতে পারবেন কিনা, সেটি নিয়েও তার সন্দেহ আছে। তিনি তো সফল হয়েছিলেন কেয়ারটেকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে। তিনি কেয়ারটেকার প্রতিষ্ঠা করেননি, তিনি আন্দোলন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন আইন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আন্দোলন করেছিলেন এবং বাতিল করেছেন। তো তার এই বিশ্বাস থাকতেই পারে যে আন্দোলন করলে সেই ধরনের সরকার না থাকলে হয়তো প্রতিষ্ঠা হবে না, এই ধরনের তার ধারণা থাকতে পারে। এটা অন্যায় কিছু না। তো এই দেশের মানুষ যখন যেটা বিশ্বাস করে ৭১ মুক্তিযুদ্ধ সহ, সেটি এখানে সম্ভব হয়েছে। ৫২ ভাষা আন্দোলন, ৬২ ছাত্র আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মুক্তিযুদ্ধ, এটা পাকিস্তান পিরিয়ডের কথা বললাম। আর ৭২-এর পরে ৯০-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যদি আমরা আসি, তাহলে দেখব অসংখ্য সাফল্য আছে এই জাতির। তো স্বাভাবিক কারণে তিনি তার নিজের সেন্স থেকে, নিজের বোধোদয় থেকে তিনি যেটা ভেবেছেন, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। সহসাই এই পরিবর্তন যদি হয়, অর্থাৎ একটা কেয়ারটেকারের মধ্য দিয়ে যদি একটা পরিবর্তন, ভালো নির্বাচনের দিকে দেশ এগিয়ে যায়, যতগুলো সংকট জাতির সামনে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইন শৃঙ্খলা, আমার মনে হয় যে একটা সফল নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত নেতৃত্ব দেশের পরিচালনা আসে, তাহলে এই সংকটগুলো থাকবে। জি, সফল নির্বাচনের কথা আপনি বলছেন। শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনার কাছে আসি। সেই নির্বাচনের অংশগ্রহণ করার জন্য তো আসলে একটি শক্তিশালী বিরোধী দল দরকার আছে। সেই শক্তিশালী বিরোধী দলকে আমরা দেখেছি, কিংবা যদি বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তাদের নেতৃত্বই বা কারা দিচ্ছেন? বিরোধী দল বলতে যদি আমরা বিএনপির কথাও বলি, সেখানে কিন্তু তাদের যারা শীর্ষস্থানীয় নেতা আছেন কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। নেতাই বাকি হচ্ছেন। আর যদি তারা কোনোভাবে জনগণের রায়ে জিতেও যায় ভোটে, প্রধানমন্ত্রী কে হবেন, দেশের নেতৃত্ব কারা দিবেন, দেশের জন্য কাজ কারা করবেন? ধন্যবাদ আপনাকে।
আমি আজকের এই দেশ টেলিভিশনের এই অনুষ্ঠান থেকে দেশ টেলিভিশনের অসংখ্য দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আমার সঙ্গে আরো দুইজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি দেখেছেন যে গত 18 সালের নির্বাচনের পর থেকেই আমরা বিরোধী দলগুলো একটা আন্দোলনের মধ্য দিয়ে অতিবাহিত করতেছিলাম। সেটা হলো কি, যে একটা কেউ বলেছে, ওনারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার, আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার, কেউ বলেছে জাতীয় সরকার। এই অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতেছিলাম। কিন্তু সেখানে জয় পরাজয় থাকেই, কিন্তু জনগণ আমাদের পক্ষে ছিলেন, সেটা আমি এখানে বহুবার বলেছি, এই আপনাদের এই টেলিভিশনে বহুবার বলেছি। জনগণ আমাদের পক্ষে ছিলেন বিদায় আমরা জনগণকে যখন বললাম আপনারা ভোট বর্জন করুন, যেহেতু তারা দাবি মানছে না সরকার, আমরা সরকারকে অনেকভাবে বলেছি যে আপনি পদত্যাগ করে সবাইকে নিয়ে বসে প্রয়োজনে জাতীয় সরকার করেন। তারপরও জি, আপনারা বলছেন জনগণ আপনাদের ডাকে সাড়া দিয়েছে, খোদ প্রধানমন্ত্রী বলেছেন জনগণ কোনোভাবেই আপনাদের ডাকে সাড়া দেয়নি, জনগণ আপনাদের সাথে নেই, এবং সে কারণে আপনারা যে আন্দোলন করছেন আমাদের সঙ্গে জনগণ না থাকলে তাহলে এই যে এই ভোট বর্জনটা কিভাবে হইল? এই দেশে কি ভোট হইছে? এখানে উনি আছেন, ওনার সামনেই বলছে এই দেশে কি ভোট হইছে? 2% ভোট কাস্ট হইছে, বাকিটা তো সিল মারি নেওয়া হয়েছে। এটা সেই প্রমাণ কি কখনো বিরোধী দলগুলো দেখাতে পেরেছে? হ্যাঁ, বহু প্রমাণ আছে। এই টক শোতে আপনাদের এখানে আমি বহুবার বলেছি কোথায় কি হয়েছে সারা বাংলাদেশে, আমি বহুবার বলেছি এই কথাগুলো, এবং আজকেও বলতেছি। আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং সুষ্ঠু নির্বাচন হলে উনি প্রধানমন্ত্রী বলতেই পারেন উনি ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে অনেক কথাই বলতে পারেন, কিন্তু দেশে একটা সুষ্ঠু নির্বাচনের দরকার আছে। আজকে বাহ্যিকভাবে আপনারা বলতেছেন আমাদের কোনো নাই, আমরা আন্দোলনে জয়লাভ করতে পারতেছি না। জয়লাভ তো একদিন করতেও পারি, যখন জয়লাভ করবো আন্দোলন তখন কি হবে? কাজে আমরা চাচ্ছি এই টকশোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলবো, জয়লাভ করতে হলে সেই আন্দোলনের সামনে একজন নেতা খুবই প্রয়োজন। সেই নেতা কি আছে বিরোধী দল? শুনেন, আন্দোলনের মধ্য দিয়ে নেতা ঠিক হয়ে যাবে। জনগণ নির্ধারণ করবে যে কারা নেতা হবে, কে নেতা হবে, এটা জনগণই সিদ্ধান্ত নেবে। এখানে কোনো অবকাশ নেই। তো কাজেই ওই খালেদা জিয়া জেলখানায়, তার ছেলে বিদেশে আছেন, আমি এগুলো নিয়ে কোনো প্রশ্ন, জনগণই ঠিক করবে। আন্দোলনের এক পর্যায়ে জনগণ ঠিক করবে কে নেতা হবে, কে জনগণই নেতা নির্বাচন করবে। কাজে এটা নিয়ে চিন্তার কোনোই কারণ নেই। এই প্রশ্নটি করতে চাই, এবং এটা নিয়ে আলোচনা হওয়া আমাদের উচিত না, আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী আসলে যখন এই প্রশ্ন করেছেন শেখ হাসিনার পরে আসলে কে আসবে, বিরোধী দল মনে করছে যেটি আসলে কোনো বিষয় না, এটি নিয়ে আলোচনা করবার মতো কোনো বিষয় নেই। কিন্তু নিঃসন্দেহে একটি দেশে আসলে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেক্ষেত্রে একজন নেতা তো প্রয়োজন। সেই নেতা কি আমরা দেখতে পাচ্ছি? আচ্ছা, ধন্যবাদ। আমাদের দুইজন প্রাজ্ঞ রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু এবং রফিকুল ইসলাম বলু ভাই, ওনারা কথা বললেন। আজকে কি আলোচনাটা যে আমাদের আগামী নির্বাচনটা কিভাবে হবে, তত্ত্বাবধায়ক, নির্দলীয়, নিরপেক্ষ, এটা নিয়ে আলোচনা করছি, এটার মধ্যে আমরা পরেও করতে পারবো। অনেক করছি নিয়ে আলোচনা, গত ইলেকশন নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় হলো আপনি যেটা প্রশ্ন ছিলেন যে আজকের একটা সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বোধহয়, আমার কি জানি মনে হয় এটা নন ইস্যুকে ইস্যু হিসাবে নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা হলো। আমাদের দুদুভাই, মাননীয় ভাইস চেয়ারম্যান বিএনপির, উনি এই বক্তব্য থেকে যেভাবে ধরলেন যে প্রধানমন্ত্রী থাকছেন না, একটা ইঙ্গিত পেয়ে গেছেন, আমি একটু মানে বিনয়ের সাথে এটা বোধহয় ভিন্নমত করতেই পারি। আর এটা মনে হয় না এরকম এই অর্থে বা এরকম একটা আশঙ্কা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা কি প্রেক্ষিতে কেন বলছেন, হয়তো একটা বিরোধী দলগুলো বলবার চেষ্টা করছে যে তারা যেহেতু সরকার খাতের এক ধরনের আন্দোলন করছেন, সেই আন্দোলন আসলে খুব শীঘ্রই কি তাহলে সফলতা পেতে যাচ্ছে? না, সেরকম কোনো আন্দোলন তো এখন আর নাই, সেটা দেখি না। আমি বলছি যে আমাদের তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আরেকটা ডেমোক্রেটিক প্রসেসে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমেরিকায় প্রেসিডেন্সিয়াল
ফর্ম আর ব্রিটেনে প্রধানমন্ত্রী। বাট আমাদের হচ্ছে যে আমরা যদিও পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যে কোনো কারণেই হোক, এইটার কাঠামোগত এবং পরিচালনাগত দিক থেকে প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টের যে দিকগুলো থাকে, ভালো মন্দ যাই হোক সেটা কিন্তু এর মধ্যে আছে। আমাদের মতো দেশগুলোতে ইলেকশন আসলে সরকার প্রধান কে হবেন, এটা প্রেসিডেন্ট নাম দেন আর প্রধানমন্ত্রী নাম দেন, সেটা একটা কোশ্চেন। যেটা আমরা ভারতেও এখন যে ইলেকশন হচ্ছে সেখানে ইন্ডিয়া যে জোট, তো সেই জোটের ব্যাপারেও অনেকের এরকম কিন্তু সংশয় যে ইন্ডিয়ার জোট যদি জিতে যায়, মোদি দল জিতলে তো মোদি প্রধানমন্ত্রী হবেন, আর এই দলটা জিতলে অর্থাৎ বিরোধী দলের যে কম্বাইন্ড যে অপোজিশন সবাই মিলে, তো সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসছে যে কে হবে প্রধানমন্ত্রী। তো সেখানে কিছুটা হলেও একটা হালকা ঐক্যমত আছে যে কংগ্রেস যেহেতু সবচেয়ে বড় দল হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ওখান থেকে হলে তো রাহুল গান্ধী। আবার এরকমও হয় অনেক সময় কংগ্রেস এর আগে এরকম জোট করার পরে দেখা গেছে যে তার যে শরিক দল দেবগৌড়া এবং অন্যান্য যারা ছিল প্রধানমন্ত্রী ছিল, তারা কিন্তু সরাসরি কংগ্রেসের বাইরেও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে অন্য যে অংশীদারি দলগুলো হয়তো দল ছোট কিন্তু ওখানে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো জাতীয় নেতৃত্ব লোক থাকে। তো আমাদেরও এই যেটা বিএনপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোটে দেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো বা দেশ পরিচালনা করার মতো যোগ্য নেতা কিন্তু অনেকেই হয়তো অভাব হবে না। সেটা হয়তো কিন্তু শীর্ষস্থানীয় যে বিরোধী দলটি আছে, তাদের যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তারা কেউ নির্বাচন করার জন্য যোগ্য নয় এই মুহূর্তে। না, আমি সেটাই তো বললাম, এটা নিয়ে এখনই চিন্তা করার দরকার নেই। যদি ইলেকশন হয়, দুইটা প্রক্রিয়ায় তো বদল হতে পারে সরকার। একটা তো এক্সট্রাঅর্ডিনারি কোনো ঘটনা ঘটে গেল, আন্দোলন উত্তাল হলো, গণ অভ্যুত্থান হলো, সবকিছু বদল হয়ে গেল, সেই সুযোগ কি আছে? না, আমি বলছি সেটা হলে এক জিনিস, আর আরেকটা হলো ইলেকশনের মাধ্যমে যদি ক্ষমতা বদল হয়, তো ইলেকশনে যারা বেশি সংখ্যক আসন পাবে যে জোট, তো তাদের যে পার্লামেন্টারি কমিটি হবে অথবা রাষ্ট্রপতি যাকে মনে করবে যে যার প্রতি সংসদ সদস্যদের বেশি সমর্থন আছে তাকেই প্রধানমন্ত্রী করার জন্য আমি আবার একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। ডক্টর মিজানুর রহমান যেটি বলছিলেন যে হয়তো আপনারাই ডিসিশন নেবেন যে আপনাদের পরবর্তীতে কি হবে। প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট প্রশ্ন করেছেন বিরোধী দলের কাছে, ঠিক যদি তাকে উৎখাত করাও হয়, বিরোধী দলগুলো যদি সেই আন্দোলনে সফল হয়, কে আসবে? আপনারা বা বিরোধী দলগুলো কি আসলে সেটা ঠিক করতে পেরেছেন? প্রধানমন্ত্রী একটা শব্দ ব্যবহার করেছেন বক্তৃতায়, সেটা হচ্ছে উৎখাত। বিরোধী রাজনৈতিক দলগুলো, আমার দল সহ, আমরা উৎখাত করতে চাচ্ছি, এটা বোধহয় ঠিক পার্লামেন্টারিয়ান শব্দ না। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, যদি উনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না, হয়তোবা সেই কারণেও এই উৎখাত শব্দটা তিনি ব্যবহার করে থাকতে পারেন। আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, জনসমর্থনের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে তাকে পদত্যাগে বাধ্য করার প্রশ্নটা আসছে, উৎখাত না। উৎখাত এটা বিপ্লবী রাজনীতির বিষয় থাকে। তো তার বিরুদ্ধে যারা রাজনীতি করছে, অর্থাৎ আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তারা সবাই গণতান্ত্রিক বোধ থেকেই করছে। এটা হলো একটা। দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগের প্রধান বিরোধী প্রতিপক্ষ বলবো বা প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিএনপি কোনো জোটে নাই এখন। বিএনপি এককভাবে অন্যান্যদের সঙ্গে সমভাবাপন্ন কর্মসূচিতে সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে, সেই জন্য জোটের যে প্রসঙ্গটিতে আসছে, যেটা ভারতের আমাদের মিজান সাহেব যেটা ব্যাখ্যা করলেন, দুটো জোট আছে ওখানে। একটি বিজেপির নেতৃত্বে জোট আছে, আর একটা আছে কংগ্রেসের নেতৃত্বে। বাংলাদেশে ওই ধরনের বিএনপি এককভাবে আছে। আগে ছিল 20 রাজনৈতিক দল নিয়ে, আর আওয়ামী লীগ 14 রাজনৈতিক দল, যেটা আজকেও প্রধানমন্ত্রী কথাই বলেছেন। দুই হচ্ছে কে নেতা হবেন। তিনি যাকে ভয় পাচ্ছেন তিনি হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই জন্য বারবার তিনি বলেন যে উনি দণ্ডিত। ভয় কি আসলেই পাচ্ছেন? শুধু ভয় পাচ্ছেন না, তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন বলে এই প্রশ্নটা তিনি উত্থাপন করেছেন। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কে বলছে আপনার? সাজাপ্রাপ্ত আসামি তিনি। কে বলছে আপনার? এটা আওয়ামী লীগ। আপনি তো আওয়ামী লীগ করেন, এটা ঠিকই আছে, আপনি এটা বলতেই পারেন। সুযোগ নেই আসলে, এটা কোনো দল করার সুযোগ নেই। এটা আপনি
আপনার রাজনৈতিক দল আওয়ামী লীগ এটা বিশ্বাস করে। কোর্ট কাউকে দণ্ডিত বলে, কোর্ট আবার পাকিস্তানে এবং বিশ্বের বহু জায়গায় ওই বিচার যথাযথ হয় নাই। অর্থাৎ এখন আসলে আদালতে যে রায়, সেই রায় আপনাদের বিশ্বাস নেই? বিশ্বাসে না তো, এটার কোনো রায় বলে দেশবাসী মনে করে না, এটা সাজানো গোজানো একটা ঘটনা। এবং বাংলাদেশের না, পৃথিবীর কোনো জায়গায় দেখবে না যে আপিল করার পর এটা কমে না, এটা বা ডাবল হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে না, এটা কোনো বিচার প্রক্রিয়াতে এটা দেখা। এই সবকিছু আসলে রাজনৈতিক ভাবে করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, এরকম একটা কিছু কিনা? এতক্ষণ পরে আপনি এটা বুঝতে পারছেন না? না, আপনি শোনেন না কথাটা। প্রধানমন্ত্রী যেদিন পদত্যাগ করবেন সেই ইলেকশনের মধ্যে দিয়ে কোর্টই ডিসাইড করে দেবে। কোর্ট ডিসাইড করছে না আজকে জেলের, কোর্টই আবার ডিসাইড করবে, তখন তো আর আওয়ামী লীগের মানতে তো আর কোনো অসুবিধা হবে না। সেই জায়গাটি আসলে বিরোধী দলগুলো কতখানি সৃষ্টি করতে পেরেছে, সেই চাপই বা আপনারা কতখানি সৃষ্টি করতে পেরেছেন? চাপের জন্যই তো তিনি বলছেন যে আমি যদি না থাকি তাহলে কি হবে। এই প্রশ্নটি রেখে আমি বিরতিতে যেতে হবে, দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আপনারা আন্দোলন করছেন, প্রধানমন্ত্রী বলেছেন আপনারা আন্দোলন করছেন, করুন, আপনাদেরকে কোনোভাবেই বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু যে আন্দোলন আপনারা করছেন, সেই আন্দোলন করে কি এমন কোনো চাপ সৃষ্টি করেছেন যাতে প্রধানমন্ত্রী আসলে পদত্যাগ করতে বাধ্য হন? শুনেন, আমরা যদি চাপ সৃষ্টি করতেই না পারি, তাহলে প্রধানমন্ত্রী আজকে এই প্রশ্ন, এই সাংবাদিক সম্মেলনে এই কথাটা কেন বললেন? তার মনের মধ্যে একটা ভয় আছে। ভয়টা কি জানেন? ভয়টা হলো যে উনি সঠিকভাবে নির্বাচিত হন নাই। এটা হলো তার সবচেয়ে বড় ভয়, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে একটা বুমেরাং হয়ে যেতে পারে। এই ভয়ের থেকে প্রধানমন্ত্রী আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না, আমরা কিন্তু উৎখাতে বিশ্বাস করি না। দলগুলোতে বুমেরাং হয়েছে। শুনেন, আমরা উৎখাতে বিশ্বাস করি না। আমরা জনগণের ভোটে নির্বাচনে আসলেন না কেন তাহলে? আমরা নির্বাচনে যাইনি কেন জানি, এর দেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে, আপনিও জানেন। তারপরে এই প্রশ্নটা তো কেন করতেছেন আমি জানি না। শক্তিশালী বিরোধী দল যদি আপনারা নিজেদেরকে ভাবেন, নির্বাচনে অংশ নেওয়াটা এক ধরনের গণতান্ত্রিক ধারা। এই প্রধানমন্ত্রী যদি ওই সংবিধানের ধারাগুলো নিয়ে বিরোধী দলের সঙ্গে বসে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করত, ইতিহাসে তার নাম লেখা থাকতো। এই প্রশ্নটি যদি আমি করি, ডক্টর মিজানুর রহমান, আওয়ামী লীগ এই মুহূর্তে আতঙ্কে আছেন? আমি জানি না এই আতঙ্কের ব্যাপারটা আজকে আমার এই স্টুডিও দিয়ে এসে আমাদের দুজন নেতার থেকে শুনলাম। এই যে নেত্রী সাংবাদিক সম্মেলনে বলছেন যে উনি যদি না থাকেন ওনার পরে কে হবে, এরকম প্রশ্ন আগেও করছেন, কিন্তু এতে উনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন আর যে কোনো সময় উৎখাত করে ফেলবেন এরকম কোনো কিছু, বিরাট অথবা আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়ে যাবে দেশের মধ্যে, এরকম কোনো, অন্তত আমার রাজনীতিবিদ, ওনারা বিজ্ঞ রাজনীতিবিদ, ওনাদের যদি এই চিন্তাটা হয়ে থাকে যে এটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন এবং মানে আন্দোলনের ভয়ের থেকে এইসব কথাবার্তা বলছেন, তো এরকম অন্তত আমি দেখি না, এরকম কিছু কোনো আন্দোলনও দেখি না। ইভেন আমি মনে করি যে পলিটিক্সটাই তো আসলে কমে গেছে। এখন সারা দেশে উপজেলা নির্বাচন হচ্ছে এবং উপজেলা নির্বাচন নিয়ে কম হোক বেশি হোক যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তারা ব্যস্ত, এবং সেই পলিটিক্সটার মধ্যেও কিন্তু আবার দেখা গেছে সরকারি দলের মধ্যে তো দ্বন্দ্ব সংঘাত এগুলো আছে ইন্টারনাল। আবার বিএনপিরও একই অবস্থা, ওরা বলতেছে, মুখে বলতেছে ইলেকশন করবে না, কিন্তু ইতিমধ্যে শত শত লোক দাঁড়ায় গেছে, শুধু বহিষ্কারই করা হয়েছে ৭৩ জনকে কদিন আগে। তো এই যে রাজনীতিটা, বিরোধী দলগুলো বারবার যে অভিযোগ করে যে আওয়ামী লীগ সবসময় ভোট কারচুপি করে ক্ষমতায় আছে, সেটি কি আপনারা কেন বারবার অস্বীকার? না, এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করার বিষয় না, আমি এটা আলোচনা করি, এটা নিয়ে আগামী যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে তার আগে যখন টকশো হবে তখন আলোচনা করব। এটা নিয়ে জাতির কোথাও কোনো মাথা ব্যথা আছে বা কোথাও এটা নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ, মানুষের নিজের দৈনন্দিন বহু সমস্যা আছে, এগুলো নিয়ে মানুষ অতিষ্ঠ। আর এখন এই যে গত ইলেকশনে ভোট এবং এই ভোটটা নিয়ে সারাক্ষণ মানুষ চিন্তা করতেছে, আমি অন্তত এটা আমি ব্যক্তিগতভাবে দেখি না, বরং মানুষের আরও বহু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের যেমন ব্যাংকের সমস্যা, মুদ্রাস্ফীতির সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, আমাদের কর আহরণের সমস্যা, রেভিনিউ বাড়ানোর সমস্যা, এইগুলো একটা সরকার আন্দোলনের মাধ্যমে আসলে এটা সব সমাধান করে ফেলবে, আমি এটা তো বিশ্বাস করি না। তারপরেও একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে আমাদেরকে,
এবং গভর্নমেন্টের সেখানে তো বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করাটাও জরুরি। আমি বলছি গভর্নমেন্টেরও একটা দায়িত্ব, যে সরকারই থাকে যেভাবেই থাকুক এটা সরকার, এবং সেই সরকারের ইয়েটাই হচ্ছে যে এখন আপনি যদি দেখে থাকেন যে আওয়ামী লীগ যে এবার 7 জানুয়ারি নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করছিল, সেখানে কিন্তু একবারে কনক্লুশনে 7টা হাইলাইটস ছিল, না 11টা, এর মধ্যে কিন্তু লাস্টে এসে বলছিল যে তারা মোর ডেমোক্রেটিক স্পেস তৈরি করবে, গণতান্ত্রিক একটা তৈরি করা, সেটার চেষ্টা করবে, এবং সেটা করার জন্যই বলবো গভর্নমেন্টকে। এর বাইরে এবং আন্দোলন যারা করছে তাদেরও আমার মনে হয় এই গণতান্ত্রিক যে ধারা, সেই ধারায় ফিরে আসার জন্য যেসব পদক্ষেপগুলো নিতে হবে সেটাই নিতে হবে, অন্য কোনো কিছু করার এখন সুযোগ। শামসুজ্জামান দুদু, নির্বাচন সুষ্ঠু হয়নি এটি আসলে জনগণও বলতে চায় না, এবং নির্বাচন নিয়ে এই মুহূর্তে জনগণের কোনো মাথা ব্যথা নেই, আপনারাও কি তাই মনে করেন? জনগণ তো ভোট কেন্দ্রে যায় নাই, মাথা ব্যথা আছে যে এখানে ভোট দিয়ে কোনো লাভ নেই, ভোট দেওয়ার কোনো সুযোগও নাই, সেদিন তারা যায়নি, তা তাদের আবার মাথা ব্যথা কি? ধরেন এটা একটা সরকার, জবরদখলকারী সরকার, ক্ষমতা দখলকারী সরকার, এটা শুধু এদেশের জনগণ না, সারা বিশ্ব জানে, গণতান্ত্রিক বিশ্ব, আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, একমাত্র ভারত, উগান্ডা, উত্তর কোরিয়া, এই রাশিয়া আর চীন, যেখানে ইলেকশন বলে কিছু নাই, গণতন্ত্র বলে কিছু নাই, ওরা শুধু মনে করছে যে প্রধানমন্ত্রী যে দাবি করছেন আমি নির্বাচিত, ওরা বলছে নির্বাচিত। এছাড়া গণতান্ত্রিকভাবে যে বিশ্ব পরিচালিত হয় সেই বিশ্বের কাছে এই নির্বাচনকে একেবারেই গ্রহণযোগ্যহীন একটি নির্বাচন বলে তারা বিবৃতি দিয়ে এটা প্রকাশ করেছে সরকারিভাবে। তো স্বাভাবিক কারণে বারবারও আমেরিকা কিন্তু বারবারই বলেছে এখনো তারা আগের ধারণার মধ্যেই আছে। কিন্তু আমেরিকার উদাহরণ কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে তুলেছেন। এই জায়গাটিতে যদি আমি শেখ রফিকুল ইসলাম বাবলু আপনার কাছে আসি, যেভাবে আসলে আমেরিকার পুলিশ কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী খুব ভিন্ন স্বরে একটু বলেছেন যে বাংলাদেশে তিনি পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলেন, সেই সময় বিরোধী দলরা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। তার মানে কি আসলে বাংলাদেশের পুলিশেরও আমেরিকার পুলিশের মতন করে কাজ করা উচিত কিনা? আমার দেশের পুলিশ আমার দেশের নিয়ম কানুনের মধ্য দিয়ে পরিচালিত হবে, আমি যেটা মনে করি। আমার দেশের পুলিশ অন্য দেশকে কেন ফলো করতে যাবে? আপনারা নির্বাচনের সময় অন্য দেশকে কেন ফলো করছেন? আমরা অন্য কোনো দেশকে কোনোদিনই ফলো করিনি। আমরা বলেছি বারবার আমেরিকার যেই উদাহরণ, সেটি তো বিরোধী দলগুলো টানছে। আমেরিকা তারা সমর্থন দিচ্ছে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে সবসময় এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। তারা তো, আমরা তাদেরকে ফলো করিনি, বরং তারা আমাদের আন্দোলন নিয়ে তারা কোনো কথা বলে, কিন্তু তাদের মৌন সমর্থন ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন, যদি আন্দোলন করে একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সারা বিশ্বের জন্য এটা ভালো হবে, একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে। এখন তো এটাকে গণতান্ত্রিক দেশ বলা যাবে না, কারণ এই দেশটা এখন একটা, ওই যে উনি কিছুক্ষণ আগে বলছে এটা জবরদখলকারী সরকার ক্ষমতায় বসে আছে, বারবার উনি ক্ষমতায় আসছে। কখনোই বিরোধী দলের কোনো দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করেনি। শুনে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করেনি। আমি মনে করি, আমরা মনে করি, জনগণ মনে করে আওয়ামী লীগেরই দায়িত্ব হলো এই বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসা। এটা আমি এখানে বলেছি, চ্যানেল 24ও আমি ওই দিন এর সঙ্গে ছিলাম। সেই জায়গায় হয়তো সরকারের দলীয় যারা আছেন তাদের অনেক কিছু করবার ছিল, কিন্তু বিরোধী দল যদি আসে তাদের নেতা কে হবে সেটি তো নিশ্চয়ই সরকারি দল নির্ধারণ করে দিবে না। যখনই সরকার মনে করবে যে হ্যাঁ এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, তখনই সরকার সুষ্ঠু নির্বাচনের অনুভব করলে বিরোধী দলগুলোকে ডাকবে, ডেকে বসে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। জোর করে কতদিন, 15 বছর, 20 বছর, 30 বছর, এর বেশি রাখতে পারবে না। কারণ এটা বাংলাদেশের মানুষকে চেনা, আপনারা চিনেন আমরা কিভাবে আমরা কিভাবে 22 বছর 23 বছরের একটা দেশ পাকিস্তান, সেই দেশকে আমরা কিভাবে পরাভূত করেছি। সেই প্রশ্নটি আমি করতে চাই শেখ রফিকুল ইসলাম বাবলু। আপনারা বারবার বলছেন আন্দোলনে জনগণ আপনাদের সাথে আছে, কিন্তু জনগণ কি রাস্তায় নেমেছে এখনো পর্যন্ত এই সরকারকে উৎখাত করার জন্য? জনগণ নেমেছে, আবার নামবে, সামনে নামতেও পারে, নামবে অবশ্যই। আপনিও কি তাই মনে করছেন? আমরা নামাবো তাদেরকে, এবং সেই জনগণের মধ্য দিয়ে আসলে আপনারা এই সরকারকে নামিয়ে আপনারা নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করে একটি সুষ্ঠু সরকার গঠন করতে পারবেন। সরকার প্রধান তো বলেই দিয়েছে আমি না থাকলে কে হবে, সে তো আজকে বলেছে। তো এইটাকে আপনার গুরুত্ব সহকারে নিচ্ছেন না কেন? প্রধানমন্ত্রীকে এত খাটো করে দেখছেন কেন?
এত ছোট করে দেখছেন কেন? কিন্তু তিনি তো ভীত সন্তুষ্ট হয়ে বলেননি। আপনাদের দলের মাঝে আসলে কি ধরনের, আপনি কেন প্রধানমন্ত্রীকে এত ছোট ভাবছেন? আমি একেবারে তিনি 15 বছর ধরে ক্ষমতায় আছেন, তিনি অত্যন্ত সুন্দর করে জাতির সামনে তুলে ধরেছেন যে তিনি যদি না থাকেন কে হবেন। আপনি বলতে পারেন বেগম জান নাই, তাহলে তারেক সাহেব হোক, তারেক সাহেব না হোক তাহলে বাবলু সাহেব হোক, এটা বলতে পারেন। কিন্তু আপনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন ছোট করে দেখছেন? আমার প্রশ্নটা এই জায়গায় আপনার কাছে। কিন্তু প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই ভীত নয় বিরোধী দলগুলোর কাছে। সেই কথা আবার আপনি ভীতের কথা বলছেন কেন? প্রধানমন্ত্রী তো নিজে বলছেন আমি না থাকলে কে হবে, এটা উদারতা দেখাইছেন। হয়তো কালকে আলোচনাটা হতে পারে যে উনি না থাকলে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসার সুযোগই বা কতখানি আছে, সেটি নিয়ে একটি প্রশ্ন থেকে যে আমরা বিরতি নিতে চাই। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। ডক্টর মিজানুর রহমান, ক্ষমতায় থাকা নিয়ে যত আলোচনা আমরা করছি, উপজেলা নির্বাচনেও আমরা সেই ক্ষমতার থাকার জন্য এক ধরনের সংঘাত সহিংসতাও দেখলাম। পরিবারতন্ত্র আসলে চলবে কিনা সেটি নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আসলে পুরো বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। এরপরেও কিন্তু আসলে আমরা দেখছি উপজেলা নির্বাচনে সংঘাত সহিংসতা কমছে না। উপজেলা নির্বাচনে যেই মন্ত্রী এমপিদের স্বজনরা আছেন অনেকেই হয়তো এখনো থেকে যাচ্ছেন, অর্থাৎ শ্যালক কিংবা যে যাদেরকে নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, আপনি কি মনে করছেন সেই প্রভাব আসলে কমবে খানিকটা? না, উপজেলা নির্বাচন নিয়ে বড় ধরনের সংঘাত সহিংসতার খবর এখন আমি দেখিনি। হয়তো হবে, কারণ আমাদের নির্বাচনগুলোতে এখন বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে গোষ্ঠীকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, এই পাড়া ওই পাড়া, নদীর এই পার কেন্দ্রিক, রেল লাইনের এই বিভিন্ন দ্বন্দ্ব থাকে, এগুলো হয়তো কিছু দ্বন্দ্ব হবেই, কিন্তু তারপরেও আশা করা যায় ইলেকশন হয়ে যাবে। কিন্তু যেটা সমস্যা দেখা দিচ্ছে এইবার, যেহেতু দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে না, সেই নির্বাচনটাকে প্রতিযোগিতামূলক করা, বেশি সংখ্যক অংশগ্রহণ করা এবং যাতে প্রভাবমুক্ত থাকে সেই ইচ্ছাতেই বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তটা নিয়েছিলেন যে আমাদের যারা মন্ত্রী এমপি আছেন তাদের পরিবারের সদস্য, তাদের সন্তান, ভাই বোন বা স্ত্রী, স্বামী, এরা যেন ইলেকশন না করে। কিন্তু এটা মনে হয় একটু বিলম্বিত সিদ্ধান্ত, কারণ এটা সিদ্ধান্ত আরও আগে হওয়া উচিত ছিল। আমাদের দেশের যে দলগুলো, ইভেন এটা শুধু আওয়ামী লীগ না, অন্য দল খুঁজলেও পাবেন, যিনি জেলা আওয়ামী লীগের সভাপতি অথবা বিএনপি সভাপতি, ওনার ওয়াইফই আবার জাতীয়তাবাদী মহিলা দলের বা আওয়ামী লীগের। এই জিনিসগুলো আছে আমাদের দেশে। আসলে যে জায়গাটিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছিলাম, সেই জায়গাটিকে আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই সিদ্ধান্তের পর? না, এই সিদ্ধান্ত দিয়ে পুরোটা নিয়ন্ত্রিত হবে না, কারণ আমাদের এখানে রাজনীতির একটা কিন্তু আছে, আওয়ামী পরিবার, বিএনপি পরিবার, জামাত পরিবার, পরিবার কেন্দ্রিকতা কিন্তু আছে। সেখানে যদি কেউ এখন দুদুভাই একটা রাজনীতি করে এবং ওনার ছেলে যদি রাজনীতির মধ্য দিয়েই বড় হয় এবং সে ছাত্রদল করলো, যুবদল করলো, কোরিডোরে সে যদি ইলেকশনে আসে, আমি এটা দোষের কিছু দেখি না। কিন্তু এটা না করে কিছুই না, দেখা গেলো যে একটা সুযোগ পেয়ে গেল আমাদের সঞ্জয় দুদুভাই ওনার শালীর হাজব্যান্ডকে অথবা তার কেনা করে শ্যালককে হঠাৎ করে নিয়ে ইলেকশনে দাঁড় করে দিল। এই প্রবণতাটা আওয়ামী লীগের মধ্যে আছে। এইটাই বোধহয় রোধ করতে চাইছেন, কারণ পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক সমর্থন বা নেতৃত্ব, এটা আমাদের দেশে না, ভারতে, পাকিস্তানে, ইভেন ইংল্যান্ডে পর্যন্ত এই জিনিস আছে, কানাডায় পর্যন্ত আছে। তো সেটা আমরা একদম দূরে সরে যেতে পারবো না। তবে এই ধরনের হয় কি, যখন রাজনীতির বাইরে থেকে আত্মীয় স্বজনকে যখন নিয়ে আসা হয়, আর এমপি মন্ত্রীরা এক ধরনের, একটা তো প্রশাসনিক প্রভাব, এসপি ডিসি এদেরকে প্রভাবিত করার একটা সুযোগ তারা বা হস্তক্ষেপ করার মতো একটা ক্ষমতা তাদের থাকে। এর বাইরে হচ্ছে দলটাকে প্রভাবিত করা, দলের যে র্যাঙ্ক এন্ড ফাইল আছে এটাকে দেখা গেল যে মূল যারা ত্যাগী কর্মী, তা প্রার্থী যেটা, এর বিরুদ্ধে তার হয়তো বাদারিল্য অথবা ছেলের কে দাঁড় করিয়ে তাকে ব্যবহার, এই জন্যই হয়তো এটা করতে চাই। যে বহিষ্কার বিষয় কিংবা উপজেলা নির্বাচনে অনেকে বলতে চাইছেন আওয়ামী লীগ বিএনপি একই পথে হাঁটছে। শামসুজ্জামান দুদু, গণহারে বিএনপিতে বহিষ্কার করা হয়েছে, 73 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এটি আসলে বিএনপির একটি বড় ভুল সিদ্ধান্ত, এমনটাও আমরা বলতে শুনছি অনেককে। আসলে কি ভুল সিদ্ধান্ত, নাকি যারা বহিষ্কার হচ্ছেন তারা যেহেতু নিজেরা আবার নির্বাচন করবার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপির অনেক নেতাকর্মীকে এবারে আমরা নির্বাচনে দেখতে যাচ্ছি? দলীয় শৃঙ্খলার প্রশ্নে, দলীয় আদর্শের প্রশ্নে, দলীয় সিদ্ধান্তের প্রশ্নে দল যদি রক্ষা করতে হয় তাহলে দলকে শক্ত হতেই হবে। বিএনপি সেটাই করেছে, এটা দোষের কিছু করে নাই। আর আমরা এই নির্বাচনে দলীয়ভাবে বর্জন করেছি, ব্যক্তি বা বিশেষ হিসাবে এটা করি নাই। 2 নম্বর হচ্ছে যেটা সমস্যা তৈরি হয়েছে, আমরা তো ইলেকশনকে ইলেকশন মনে করছি না, আওয়ামী লীগ মনে করছে।
কিন্তু মজার ঘটনা হচ্ছে আওয়ামী লীগের এটা জাতীয় সংসদের তথাকথিত জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগই প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী অনুমোদন করেছিলেন, খেয়াল আছে কিনা। তো এখন আবার তিনি এটা চাচ্ছেন না, তিনি চাচ্ছেন যে দলের মধ্যে যেন কেউ একক প্রার্থী থাকে, বাইরে না যায়, আবার পরিবারের মধ্যে কেউ যায়। তো আপনি কয় মাস আগে একটা অনুমোদন করলে আবার সেটাকে, এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। কিন্তু বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মী আছেন তারা না, বিএনপি তো ইলেকশন করছে না, বিএনপি তো ইলেকশন করছে না, বিএনপির অনেক নেতারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। না, বিএনপি যারা শুনেন, বিএনপি যদি দলের বাইরে যায়, সিদ্ধান্তের বাইরে, সে তখন তো থাকে না, সে তো দলে থাকে। সেই সংখ্যা আসলে কততে গিয়ে ঠেকবে? অনেকে বলছেন 200-250 গিয়ে এটা সাগরের মধ্যে এক মগ পানি তুললে যেটা হয়, ওই একজন দুজন তো আর দল ইয়ে করে না। কোথাও 73 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এটা আপনি এটা বুঝতেই পারছেন না। বিএনপি এটা সাগরের মতো, এখানে 2 মগ পানি তুলে আপনি ফেললেন, এই সাগরে কিছু যায় আসে নাকি? আপনি এই অল্প সংখ্যক নেতা কর্মীতে বিএনপির আসলে বহিষ্কারে বিএনপির তেমন কিছু না, আপনি বরঞ্চ শৃঙ্খলার যদি একটা দলে না থাকে, সেটা বিএনপি না, যে কোনো দল শৃঙ্খলা বা কোনো পরিবারের শৃঙ্খলা না থাকে, তো সেই পরিবার বা সেই দল কিভাবে এগোবে? সুষ্ঠুভাবে এগোতে পারবে না। কিন্তু এই যে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, এটি করে আসলে দল আরো দুর্বল হবে কিনা তেমন প্রশ্নও কিন্তু উঠেছে। সেই জায়গাটিতে কি বলতে চান শেখ রফিকুল ইসলাম বাবলু? আমি মনে করি যে বিএনপির যে 76 জন বহিষ্কার হয়েছে, আমরা এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে, পত্রপত্রিকাও এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যে বহিষ্কার করতে দল দুর্বল, এখানে দুর্বল হওয়ার কিছু নেই। ওই যে উনি বললেন যে সমুদ্রের মধ্যে এক মগ পানি তুলে ফেলে দিলে এটা কিছু আসে যায় না। এটা দলের শৃঙ্খলা ফিরে আনার জন্য এটা দরকার, সেটা আওয়ামী লীগেও দরকার, বিএনপিতেও দরকার, আমাদের দলেও দরকার। আমি মনে করি প্রত্যেক দলের একটা শৃঙ্খলা থাকা দরকার, দলের মধ্যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা থাকা দরকার। দলের মধ্যে যদি গণতান্ত্রিক, এই জায়গায় যদি আমি শেখ রফিকুল ইসলাম বাবলু আপনাকে আরেকটি প্রশ্ন করি, আপনি শৃঙ্খলার কথা বলছেন, দলের মাঝে গণতান্ত্রিক চর্চার কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু দলের সামনে একজন নেতৃত্ব থাকা খুবই জরুরি। সেই নেতৃত্ব কি বিরোধী দলগুলোর সামনে আছে? কেন, অবশ্যই আছে। বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিদেশে বসে আসলে শুধু আন্দোলনের নেতৃত্ব দিলেই হবে না। প্রধানমন্ত্রী তো অনেক কিছুই বলে, যে মিজানুর রহমান সাহেব বললেন যে উনি বলে ফেলে, অনেক সময় অনেক কিছুই বলে ফেলে। প্রধানমন্ত্রী বলে, কারণ প্রধানমন্ত্রী জানে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। কিন্তু এটিও তো সত্যি শামসুজ্জামান দুদু, যদি আবার আপনার কাছে আসি, বিদেশে বসে যদি শুধু আন্দোলন সংগ্রামের কেউ নির্দেশনা দিয়ে যান, সেই নেতা আসলে সরাসরি জনসম্পৃক্ততা করতে পারেন কি? তারেক সাহেবকে ওখানে আছে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। তিনি লন্ডনে বসে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে পরিপূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের জেলখানার মধ্যে থেকে নেতৃত্ব দিয়েছে, উনি তো জেলখানায় বসে নেই, এটা তো প্রথম না দৃষ্টান্ত। তো স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব যদি পাকিস্তানে বসে পাকিস্তানের জেলখানার মধ্যে থেকে দেওয়া সম্ভব হয়, তো লন্ডনে মুক্ত জীবনে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন কেন করা যাবে না? পৃথিবীর বিভিন্ন দেশে এটা খামেনি সাহেব প্যারিসে ছিলেন, খামেনি সাহেব প্যারিসে ছিলেন, ইরানের যে বিপ্লব খামেনি সাহেব প্যারিস থেকে দিয়েছিলেন, বাদশাহ তো পালাইছিল, তো খামেনি সাহেব বিজয় লাভ করছেন না, বাংলাদেশের স্বাধীনতা বিজয় লাভ করছেন না, তো তারেক সাহেব করবেন না কেন? এটা ছোট্ট আমি এক্সাম্পল দেখালাম। কিন্তু সেই সুযোগ কতখানি ডক্টর মিজানুর রহমান বিদেশে বসে এই দেশের রাজনীতি করে, এই দেশের জনসম্পৃক্ততা করে এই সরকারের পতন ঘটানো কতখানি সম্ভব? ডিজিটাল যে টেকনোলজি, একসময় এগুলো খুব বিড়ম্বনা ছিল যোগাযোগ করা, এখন কিন্তু শত শত মিটিং করা যায়, এবং বরং দেশে থাকলে আরো কম, এখন অনলাইনে মিটিং করা যায়, এগুলো করা যায়। কিন্তু সমস্যাটা যেটা হয় আর কি, একটা হচ্ছে লন্ডনে বসে রাজনীতির নেতৃত্ব দেয়া, কমান্ড করা, আর দেশে থেকে মানে বাস্তব পরিস্থিতি, লোকাল কন্ডিশন, এইগুলো দেখে শুনে যে সিদ্ধান্ত, এর মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, তো তবে আমি মনে করি না যে বিদেশ থেকে আপনি এটা তার গ্রহণযোগ্যতা, তার নির্বাচন করার ক্ষমতা, এবং সে দেশের কি নাম বলে হয় নির্বাচিত প্রধানমন্ত্রী হবে কি হবে না, আইনি ব্যাপার, এগুলো অনেক ব্যাপার আছে। তবে দিচ্ছে তো বিদেশ থেকেই তো সে পরিচালনা করছে। আমি শুনেছি যত বহিষ্কার, পাল্টা বহিষ্কার যা কিছু হয়, ইভেন এই বহু কমিটি ভেঙে দেওয়া, সব কিছু কিন্তু
ওখান থেকে করা হয়। এখানে যারা আসছে এরা কিন্তু সেইভাবে সিদ্ধান্ত আসলে নেয়ার মতো বিএনপির ভিতরে এক ধরনের বড় অন্তর্দলীয় কোন্দলের কথা আমরা শুনতে সব সিদ্ধান্তই লন্ডন থেকে আসে, এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণ নেই। নিতে চাই শামসুজ্জামান দুদু, বিএনপিতে আসলে এক ধরনের অন্তর্দলীয় কোন্দল আছে কিনা, দুভাগে বিএনপি বিভক্ত হচ্ছে কিনা? বিএনপি একক নেতৃত্ব চলছে। বেগম জিয়া, তারেক রহমান। বেগম জিয়া অসুস্থ আছেন, জেলখানায় বন্দী আছেন, তারেক সাহেবের নেতৃত্ব চলছে। বাইরে থেকে অনেক কিছু ধরেন বিএনপির যারা প্রতিপক্ষ তারা ভাবতেই পারেন, তো ওইটা আমার মনে হয় এখনো পর্যন্ত আপনার শত বাধা বিপত্তি, জেল জুলুম নির্যাতন, তারপরেও কিন্তু বিএনপি একক নেতৃত্ব। আপনারা বলছেন জনগণ আপনাদের সাথে আছে, জনগণ চাইলে আপনারা আবার ক্ষমতায় আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন জনগণের শক্তি হিসেবেই আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছেন। জনগণ তাহলে আসলে কার সাথে আছে? আমি যদি এই প্রশ্ন আপনাকে করি, শেখ রফিকুল ইসলাম বাবলু। প্রধানমন্ত্রী মুখে যেটা বলেন সেটা উনি কার্যত করেন না। আমি তার একটা উদাহরণ দিই। 2018 সালের নির্বাচনে, যেটা আমি চ্যানেল 24-এও বলেছি, আহমদ হোসেন সাহেব আমার ছিলেন, প্রখ্যাত আমার সঙ্গে ছিলেন, আমি বলেছি উনি জাতীয় ঐক্যফ্রন্টকে ডেকে নিয়ে বাসায় বললেন, বললেন গণভবনে আলোচনা টের বললেন যে আপনারা আমার প্রতি আস্থা রাখেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি আপনাদের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। কিন্তু সেখানে দেখা গেছে কি যে দিনের ভোট রাতে নিয়ে ফেলছেন। সরকারি দল অভিযোগ করছে যে সেই প্রমাণ আসলে বিরোধী দলের কারো কাছে নেই যে দিনের ভোট রাতে হয়েছে। এইটা তো ঐতিহাসিকগতভাবে সারা পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, আপনি জানেন, ওই মিজান ভাই জানে, উনি জানে, আমরা জানি যে আগের দিন রাত্রে সমস্ত ভোট হয়ে গেছে। এই কথাগুলো নিয়ে আর আলোচনা করার আমার মনে হয় এটা নিয়ে আলোচনা, এই আস্থা অনাস্থা দোলাচল থেকেও তো আমরা কখনোই বিরোধী দলগুলোকে সরিয়ে আনতে পারছি না। সেখানেও তো আসলে আমাদের কিছু করার ছিল। কেন অনাস্থার এখানে কিছুই নেই, আস্থা অনাস্থার কিছুই নেই। সত্য বিরোধী দল প্র্যাকটিস করতেছে সত্যের উপরে, আমরা সত্যের উপরে প্র্যাকটিস করতেছি। বিরোধী দল যা বলছে সেই সত্য, তাই কি ডক্টর মিজানুর রহমান? না বলো, আমারটা শেষ করতে দেন। আপনি 2018 সালের নির্বাচনের পরে 2000 এখানে এসে কি করলেন? আপনারা চাইছেন যে বিরোধী দল নির্বাচনে না আসুক, যদি তার সুস্থ, তাহলে সেই সুযোগ বিরোধী দল কেন করে দিল না এসে? কেন যাবে বিরোধী দল, কেন যাবে? ওখানে গেলেই তো এই খেলাটা আবার খেলবে। সরকার যা চাইছে তার মানে বিরোধী দল ঠিক তাই করলো। শুনে দিনের ভোট রাত্রে নিয়ে এসে এই যেভাবে উনি এই 2% ভোটে 42% দেখিয়ে দিলেন, এইভাবেই নিয়ে নিবে। ওখানে যে লাভটা কি? ডক্টর মিজানুর রহমান, সরকার সরকার যদি চাইতো যে আপনারা আসেন বসেন, দেশে একটা সুষ্ঠু নির্বাচন করব, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিব, মানুষের ভোটের অধিকার একটা সুশাসন প্রতিষ্ঠা করব, এটা যদি প্রধানমন্ত্রী থাকতো তাহলে কিন্তু ঠিকই উনি আলোচনা করতে বসতেন। যেটা বলছে এটা আন্দোলন ছিল, কিন্তু গোলাপবাগ মাঠের পরে ওই আলোচনা অংশগ্রহণমূলক এইসব নিয়ে এক দফার আন্দোলনে গেছিল, কিন্তু শেষে সরকার পতনের আন্দোলন হয়েছিল এবং সেখানে কোনো রেসপন্স আসেনি। এটা হল বাস্তবতা। আর আগামী নির্বাচনটা ভালোভাবে করার জন্য আসলে আমরা আরো কিছুদিন যাক, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হবে তখন আমরা এটা নিয়ে অবশ্যই চাইবো আমাদের নির্বাচন আপনারা আবার ওই 41 সাল পর্যন্ত যাই আপনাদের প্র্যাকটিস আমরা জানি ভালোভাবে যাতে আমরা আমাদেরটা করব, সবাই যাতে অংশগ্রহণ করে সেরকম একটা পরিবেশ তৈরি হবে। আগামী নির্বাচনে কি তাহলে আমরা বিএনপি কে দেখতে পারি? শামসুজ্জামান, সেটাই প্রত্যাশা করব আমরা। আগামী নির্বাচন করে এই মাসে তো নির্বাচন হতে পারে। প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন তাতে আমি কিন্তু খুব আশাবাদী যে প্রধানমন্ত্রী বোধহয় পদত্যাগ করবেন এবং একটা কেয়ারটেকার প্রতিষ্ঠা করবেন, এবং এই মাসের শেষে না হলেও আগামী মাসে হতে পারে। আপনি অত দূর যাচ্ছেন, ধরে নিলাম এই মাসের শেষে হয়তো আপনার কথা অনুযায়ী একটি নির্বাচন হলো, বিএনপি হয়ে আসলে নির্বাচনে প্রতিনিধিত্ব কে করবেন? উনি পদত্যাগ করলেই, উনি কেয়ারটেকার সরকার হলে বিএনপি শুধু না সব দল যাবে, সকল রাজনৈতিক দল। এখন আওয়ামী লীগ যাবে কিনা আমি এটা বলতে পারবো, কিন্তু আপনাদের নেতৃত্ব কে দেবেন? আপনাদের দলের নেতৃত্ব কে? বেগম খালেদা জিয়া দেবেন, তারেক রহমান সাহেব। সেই অবস্থানে কি বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আছেন? তার শারীরিক অবস্থা কিংবা তিনি যেহেতু সাজাপ্রাপ্ত, সেই অবস্থায় তিনি আছেন? আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তো আছেন এবং তিনি তো কাজ করছেন, তিনিও তো দেশে আসছেন না, তাকে তো নির্বাচন করতে হলে দেশে আসতে হবে। এটা মিজান সাহেব তো বলেন, দেশে এখনকার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেখানে দেশে নির্বাচন করতে হলে তিনি দেশে তার আসা প্রয়োজন নেই। তার সে তো ইলেকশন এখানে থেকেও করে নাই, তখন আমরা যখন ইলেকশন করছি তখনও তিনি ইলেকশন করেননি। সেক্ষেত্রে আসলে আপনাদের দলের মধ্যে নেতৃত্বের বড় সংকট আছে কি? হ্যাঁ, আপনাদের দলের নেতৃত্বের একটা বড় সংকট করছেন। সংকট নেই বিএনপি কোনো সংকট তো দূরে থাক, বিএনপি একক নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী এটা বুঝতে পারছেন যে বিএনপি ক্ষমতা আসবে।
এই জন্য বারবার বলছেন যে তিনি না থাকলে কে আসবে। বিএনপি ক্ষমতায় আসবে এটি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন কি ডক্টর মিজানুর রহমান, সেই সুযোগ কি আছে? না দেখুন, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন নির্বাচন হবে তো স্বাভাবিকভাবে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। সেখানে এটা বিএনপি হতে পারে, বিএনপির জোট হতে পারে, এবং এটা বহু রকমের ঘটনা ঘটে। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যখন ইলেকশন আসবে তখন এটার জোট, পাল্টা জোট, কে কোন দিকে যাবে, বহু কিছু। আজকে এই দলে ছিল, কালকে ওই দলে গিয়ে যোগ দিয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে, বহু ঘটনা আছে। তো সেদিক থেকে এখনই এটা বলার দরকার নেই, আমি জানি না সেটা। কিন্তু আমি বিএনপির বাইরে গিয়ে অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে কাউকে কি আমরা সেই শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে পেয়েছি, আদৌ শক্তিশালী নেতৃত্ব হিসেবে দেখতে পেয়েছি দেশ পরিচালনা করবার মতো? ওখানে তো নেতা তো সবাই শক্তিশালী, সাপোর্টার নাই। একজন দুজন যে বড় বড় নেতা আছে, বিশাল বড় বড় নেতা, এবং তাদের কথাই তো মনে হয় যে এইখানেই কিছু একটা হয়ে যাবে। সরকার মানে আমাদের দুদুভাই তো এই মাস বা আগামী মাসের মধ্যে সরকার, আমি প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতে না সেটাই আর কি, এই পারলে আমি না থাকলে কি হবে, 8-10 জন লোক একটা ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে থাকে, সবাই নেতা, দেশের বড় বড় নেতা, কোনো সামনেও লোক নাই পিছনেও লোক নাই, কিন্তু কথা তো বলতেছে। তো ওদের মধ্যে থেকে কেউ হয়তো এত বড় নেতারা আছেন, তারা করবেন। কিন্তু এটা হলো একটা মানে একবারে কাল্পনিক, কেউ প্রধানমন্ত্রীকে সাহায্য করছে, বাট উনি হাঁপায়ে উঠছেন, উনি আর কতদিন চালাবে? আমি সেই জন্যই কথা যেটা বলবো, আমাদের শক্তিশালী হওয়া দরকার। আমাদের যখনই নির্বাচন নিয়ে আলোচনা হয় তখন আমরা কিন্তু প্রশাসন, নির্বাচন কমিশন, এটা সেটা হয়, কিন্তু আমাদের পলিটিক্যাল প্রসেসের মধ্যে, ডেমোক্রেটিক ইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো শক্তিশালী হওয়া দরকার, এবং সেখানে নেতৃত্ব সুস্পষ্ট হওয়া দরকার, এবং র্যাঙ্ক এন্ড ফাইল এবং ডিসিপ্লিন এগুলো থাকা দরকার। সেগুলো চর্চা আমাদের করতে হবে। ডক্টর মিজানুর রহমান, শামসুজ্জামান দুদু এবং শেখ রফিকুল ইসলাম বাবলু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।